নমস্কার, আমি অর্ক, আর আপনারা শুনছেন শোনাই শোনো, বাংলা গল্পের আস্তানা। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলো পরিদর্শন করতে এসছেন। ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বেরোলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টুলুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার বুরুশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একটি কেরানি ও 2 জন পিয়ন। পোস্ট অফিসের পিছনে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাঁকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরের আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টারবাবুর বাসাতেই হল। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর আবার ধড়াচূড়া পরে যাত্রার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগে ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পিছনে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ তাতে চাপবার উদ্যোগ করলে পোস্টমাস্টার বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা দুফাক হয়ে গেছে। ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞেস করলেন, কেন? বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, ও রাস্তাটা ভালো নয়। সাইকেলে চড়ে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর। অবিমিশ্র পলিমাটিও নয়, আবার নির্জলা মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন আছে। কোথাও নিস্তরু পাদপ শিলাভূমি, কোথাও নরম মাটির বুক ফাটিয়ে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির উপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে ধীর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে? সুরনাথের বয়স 40 বছর। মধ্যমাকৃতি, দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হয়েছে। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন,
কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চাইছে না। তিনি যখন 6 মাইল দূরের পথের দ্বিভুজে পৌঁছলেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সম্মুখে দুটি পথ ক্রমশ পৃথক হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোত্থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। আগে পাশে নিকটে দূরে জনমানব নেই। আকাশ পরিষ্কার, কেবল সূর্যের মুখের উপর টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন। এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হবার আগে যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন, দিকভুল হবার সম্ভাবনা। পোস্টমাস্টার বলেছিলেন বাঁহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁহাতি রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি। পথ অসমতল ও পাথুরে, কিন্তু সাবধানে চললে আছাড় খাবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত যাবেন। মিনিট 20 সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। আরো কিছু দূর এগোনোর পর পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষির মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো হলদে, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে, মুখের ডৌল দৃঢ়, প্রগলভতার সমাবেশ। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস। চোখের তারা বড় বড়। পরিধানে কেবল একটি কস্তাপাড় শাড়ি, অলংকার নেই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করল।
দাঁতগুলো কুন্দ শুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। অনেককালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করে বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগলভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে তাকালেন। দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন, সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গিয়েছে। তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে তাকালেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু স্খলিত স্বরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করে বলল, ও তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে তো চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। বললেন, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকব। যুবতী দশনোচ্ছটা বিকীর্ণ করে হাসল। প্রায়ান্ধকারে তার হাসিটা তড়িৎ দীপালির মতো ঝলকে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল। একটা মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধোও। চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর হলদে ধারা দাওয়ার উপর এসে পড়ল। বাইরে নিরন্ধ্র অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাধের তীরে আহত হরিণ, আগুনের দিকে ধেয়ে চলা পতঙ্গের মানসিক অবস্থা খেয়ে কবে বিবৃত করেছে। এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে পড়ব। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে।
তোমারও তো লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করেছিলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি শোবার ঘর। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের উপর তার শোবার ব্যবস্থা হবে, সেই ভালো হবে। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতে তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে বলল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ গরম। পিঁড়ের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হুঁ হাঁ ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সাথে অন্তত একটু মিষ্টালাপ করবার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলের ভিতর থেকে গলা বাড়িয়ে বললেন, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কামিনী। নামটা গরম লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে ঢুকে পড়লেন। খাওয়া শেষে সুরনাথ হাত মুখ ধুলে কামিনী বলল, পাশের ঘরে বিছনা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে কালিয়ে যাবে যে, যাও বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে প্রশ্ন করলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শোবার ঘরে প্রবেশ করলেন। ঘরে দীপ জ্বলছে। মেঝের উপর খড় পেতে তার উপর তোশক বিছিয়ে শয্যা। সুরনাথ সুটকেস এনে কাপড় পাল্টালেন, তারপর প্রদীপ জেলে রেখেই শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুন ঠান বাসনকোসনের শব্দ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বেরিয়ে আসলো। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন।
হঠাৎ চটকা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গেছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাবার কথা সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা একটু দূরে মাটিতে লুটাচ্ছে। তার পিছনে সুরনাথের সুটকেস রয়েছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, বুরুশ সমস্তই মজুদ আছে। কিচ্ছু খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হয়ে গেছে, যেন রক্তচোষা বাদুড় দেহটা শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না। আহা,